নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের আপনাদের সঙ্গে আমি রয়েছি চন্দন, আর রয়েছি আমরা বিশেষ নির্বাচনী বুলেটিন নিয়ে। যেটা সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে সিপিআইএম আরও 4 জন প্রার্থীর নাম ঘোষণা করলো। সব মিলিয়ে বামফ্রন্টের যে প্রার্থী তালিকা আমরা পেলাম তাতে এখন পর্যন্ত 21 জন প্রার্থীর নাম আমাদের সামনে চলে এলো। যদিও জাতীয় কংগ্রেস আলাদা করে কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছেন, আইএসএফ আলাদা করে কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে একটা প্রার্থী তালিকা একটা আবয়ব আমাদের সামনে তৈরি হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টি এখনও পর্যন্ত তাদের যে প্রথম লিস্ট, তারপরে আর কোনো লিস্ট বের করেনি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 42টি আসনের জন্যই প্রার্থী ঘোষণা করেছেন। আজকে যে সবচেয়ে বড় নামটি উঠে এসেছে তিনি হলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম এবার মুর্শিদাবাদ আসনটির থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করবেন। দ্বিতীয় আসন রানাঘাট সংরক্ষিত, এখানে অলোকেশ দাস সিপিআইএমের প্রার্থী হিসেবে, বামফ্রন্ট প্রার্থী হিসেবে এখানে লড়াই করবেন। 3 নম্বর যে আসনটির নাম আজকে ঘোষণা হলো সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর, এখানে ডাক্তার সুকৃতি ঘোষাল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করবেন। এবং বোলপুর, এটিও সংরক্ষিত আসন, বোলপুর আসনে লড়াই করবেন প্রাক্তন এমএলএ, প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। অর্থাৎ আমরা 21টি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এবার আসবো ফলাফল কি হতে পারে। দেখুন, গত 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এমন অনেকগুলো আসন ছিল যেখানে প্রার্থীরা 1% কম ভোট থেকে 7% কম ভোটে জয়ী হয়েছিলেন। সেরকম আমরা আজকে 1, 2, 3, 4, 5, 6 এবং 7টি আসন নিয়ে আলোচনা করব। এই 7টি আসন হলো মালদা দক্ষিণ, আরামবাগ, ঝাড়গ্রাম, বর্ধমান দুর্গাপুর, ব্যারাকপুর, বালুরঘাট এবং মালদা উত্তর। তো আমরা যদি শুরুতেই ঝাড়গ্রামের দিকে নজর দেই, আমরা যদি ঝাড়গ্রাম আসনটিকে একটু খেয়াল করি, ঝাড়গ্রাম গতবার বিজেপি দখল করেছিল ঝাড়গ্রাম আসনটি। এখানে কুনার হেমব্রম 6,26,583 ভোট পেয়েছিলেন। বীরবাহা সোরেন ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,14,816টি ভোট। এখানে দেবলীনা হেমব্রম ছিলেন সিপিআইএম প্রার্থী, বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী, তিনি পেয়েছিলেন 75,680টি ভোট। এবং জগেশ্বর হেমব্রম, এখানে গত বছর আপনারা জানেন যে 2019-এ জোট হয়েছিল না, জাতীয় কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 20,754টি ভোট। অর্থাৎ এই যে মোট ভোট, এখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম এই আসন থেকে 11,767 ভোটে জয়ী হয়েছিলেন। 11,767 ভোট মানে 0 অর্থাৎ 1%-এরও কম ভোটে কিন্তু এই ঝাড়গ্রাম আসনটি তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধীদের থেকে দখল করে নিয়েছিল। কত পার্সেন্ট ভোটে না, 0.84% ভোটে, 0.84% ভোটে কিন্তু নির্ণয় হয়েছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কে জিতবেন বা কে হারবেন সেই নির্ণয়টা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস অথবা সিপিএম এই প্রার্থীদের থেকে মাত্র 0.84% বেশি ভোট পেয়ে এখানে জয় হয়েছিল বিজেপির। এই আসনে এবারও কুনার হেমব্রমের ওপরই ভরসা রেখেছে বিজেপি। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম আসনটি সিপিআইএম ঘোষণা করেনি, আমরা এখনও পাইনি। কিন্তু তৃণমূল কংগ্রেস বীরবাহা সোরেনের জায়গায় এবার পদ্মশ্রীপ্রাপ্ত কালীপদ সোরেন, একজন কার্যত অরাজনৈতিক মানুষ, মূলত শিল্প সংস্কৃতি জগতের মানুষ, কালীপদ সোরেন, তাকে প্রার্থী করেছে। এই যে 0.84% ভোট, এটা কতটা নিরাপদ একজন প্রার্থীর পক্ষে সেটা কিন্তু আমাদের জানা নেই। এখানে বলে রাখা ভালো যে এই ঝাড়গ্রামের আসনের যে 7টি বিধানসভা আছে, অর্থাৎ নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর এবং বান্দোয়ান,
এই 7টিই কিন্তু দখল করেছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যেখানে 0.84 ভোটে 2014 সালে ঝাড়গ্রাম আসনটি দখল করছে মাফ করবেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেখানে 2021 সালের লোকসভা এই বিধানসভা নির্বাচনে কিন্তু এই লোকসভার সবকটি আসন প্রায় ধরুন গড়ে 20,000 ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। সুতরাং এই আসনটি বিজেপির পক্ষে, ঝাড়গ্রাম আসনটি কিন্তু বিজেপির পক্ষে মোটেই সুরক্ষিত নয়, এটা কিন্তু আমরা বলতেই পারি। এরপর আমরা আসবো বর্ধমান দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুর, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর সুরেন্দর সিং আলুওয়ালিয়া দার্জিলিংয়ের সাংসদ ছিলেন, পরবর্তীতে তিনি এই বর্ধমান দুর্গাপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতীয় জনতা পার্টির, এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ সংঘমিত্রাকে পরাস্ত করেছিলেন মাত্র 0.17% ভোটে। অর্থাৎ তিনি জয়লাভ করেছিলেন 2,439টি ভোটে। 2,439 ভোটে সুরেন্দর সিং আলুওয়ালিয়া বিজেপি প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করেছিলেন। এটা কিন্তু একটা খুব বলা চলে একদম খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি জয়লাভ করেছিলেন। এবং 2021-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে একমাত্র দুর্গাপুর পশ্চিম আসনটি ছাড়া বাদবাকি দুর্গাপুর পূর্ব, গলসি, ভাতার, বর্ধমান উত্তর সংরক্ষিত, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ সবকটি আসনই দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এবারও যে এই আসনটি বিজেপি এখনও প্রার্থী তালিকা তাদের নাম ঘোষণা করেনি, তৃণমূল কংগ্রেস প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক কীর্তি আজাদের নাম এই আসনে ঘোষণা করেছে। এবং আজকেই এই বর্ধমান দুর্গাপুর আসনে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, ডক্টর সুকৃতি ঘোষাল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও বিজেপি কিন্তু এই আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এবং যাকে বলা হয় যে একেবারে খাদের কিনারায় গিয়ে এইখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া গত 2019-এর নির্বাচনে এই আসনে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন, এই আসনটি কিন্তু বিজেপির পক্ষে আজকের সময় দাঁড়িয়ে আর মোটেও নিরাপদ নয়। এরপরে যদি আমরা চলে আসি আপনার আরামবাগ লোকসভা কেন্দ্র, আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু আরও খারাপ ফলাফল হয়েছিল। এখানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার জয়লাভ করেছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন কুমার রায় ভারতীয় জনতা পার্টির, তাকে 1,142 ভোটে, যেটা শতাংশের হিসেবে 0.07%। আপনারা বুঝতেই পারছেন 0.07%, যেটা কিন্তু নোটা ভোটের চাইতেও কম। কেননা এই আসনে নোটায় যে ভোটদান হয়েছিল তার হার ছিল 1.39%। অর্থাৎ নোটায় যে ভোট পড়েছিল সেই ভোটের থেকেও কম ভোটে এই আসনে আপনার জয় পরাজয় চূড়ান্ত হয়েছিল। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় আপনাদেরকে জানাই যে এই যে আরামবাগ আসন, এই আরামবাগ আসনে 2004 সালে অনিল বসু সিপিআইএম প্রার্থী 5,92,502 ভোটে জয়লাভ করেছিলেন। এটি একটি সর্বভারতীয় রেকর্ড হয়েছিল এবং দীর্ঘ 10 বছর এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। অনিল বসুকে পরবর্তীতে সিপিএম থেকে বহিষ্কার করা হয় এবং 2014 সালে ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে এর চাইতেও বেশি মার্জিনে কোনো প্রার্থী জয়লাভ করেছিলেন। সুতরাং এটা কিন্তু একটা সিপিআইএমের রেকর্ড মার্জিনে যেটা আসুন। কিন্তু এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি এবার তিনি কিন্তু মোটেই নিশ্চিত হতে পারছেন না। অর্থাৎ এটা কিন্তু এই আরামবাগ আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে মোটেই নিরাপদ নয়। অন্তত পক্ষে গত 2019-এর লোকসভা নির্বাচনের
ভোটের ফলাফলের নিরিখে, যদিও পরবর্তীতে 2021 সালের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে হরিপাল আসনটি তৃণমূল কংগ্রেস দখল করে। জানেন ন্যূনতম 7টি বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, সেখানে হরিপাল আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, তারকেশ্বর আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, পুরসুরা আসনটি কিন্তু বিজেপি জয়লাভ করেছিল, আরামবাগ আসনটি বিজেপি জয়লাভ করেছিল, গোঘাট আসনটি বিজেপি জয়লাভ করেছিল এবং খানাকুল আসনটিও বিজেপি জয়লাভ করেছিল। চন্দ্রকোনা আসনটি দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 7টির মধ্যে 1টি, 2টি, 3টি, 4টি আসন কিন্তু বিজেপি দখল করেছিল। সুতরাং এই যে আসনটি অর্থাৎ আরামবাগ লোকসভা, এটি কিন্তু মাত্র 0.07% ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং আরামবাগ আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে অন্ততপক্ষে এই 2024-এর নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখেও যদি বলি তাহলে খুব একটা নিরাপদ নয়। এরপরে আমরা চলে আসব ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। আমাদের উত্তর 24 পরগনা জেলার শিল্পাঞ্চল ব্যারাকপুর এবং ব্যারাকপুর আসনের ফলাফল নির্ধারণ হয়েছিল মাত্র 1.25% ভোটে। এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এখানে এবার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। নৈহাটির বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, জেলার গুরুত্বপূর্ণ নেতা পার্থ ভৌমিক এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করবেন। পক্ষান্তরে বিজেপির প্রার্থী কে হবেন এ নিয়ে কিন্তু এখনও দোলাচলে চলছে। অর্জুন সিং 2019-এর ঠিক আগে, লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপি প্রার্থী হিসেবে এখানে জয়লাভ করেছিলেন মাত্র 14,857 ভোটে। আবার ঠিক একই রকমভাবে এই 2024-এর ঠিক নির্বাচনের আগে পরবর্তী সময় 2022 সালে তিনি যোগ দেন বিজেপিতে, অর্থাৎ মার্জনা করবেন, তিনি বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে, আবার তৃণমূলে ফিরে যান এবং এই ঠিক 24-এর লোকসভা নির্বাচনের যেদিন তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করল অর্থাৎ 10ই ফেব্রুয়ারি, সেখানে তিনিও গেছিলেন, অর্জুন সিংও গেছিলেন। সেই জনগর্জন সভার থেকেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন, 41 জনের প্রার্থী তালিকা। সেই তালিকায় নিজের নাম না শুনতে পেরে, পার্থ ভৌমিকের নাম না শুনতে পেরে তিনি ব্যারাকপুরে ফিরেই দলের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করেন এবং যোগ দেন বিজেপিতে। তিনি নিজেকে বিজেপির প্রার্থী হিসেবে দাবি করলেও আমরা কিন্তু এই সংখ্যাতত্ত্বের নিরিখে বলতে পারি যে আসনটি বিজেপির পক্ষে বা অর্জুন সিংয়ের পক্ষে মোটেও নিরাপদ নয়। কারণ 2021 সালের নির্বাচনে কিন্তু এই আসনে আমডাঙ্গা বিধানসভাটি দখল করেছিল তৃণমূল কংগ্রেস, বীজপুর বিধানসভাটি দখল করেছিল তৃণমূল কংগ্রেস, নৈহাটি বিধানসভাটি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাটপাড়া অর্জুন সিংয়ের বাড়ি যেখানে, সেই ভাটপাড়া আসনটি অর্জুন সিংয়ের ছেলে পবন সিং জয়লাভ করেছিল। এছাড়া জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর সব জায়গায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। অর্থাৎ 7টির মধ্যে 6টি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, একটি মাত্র আসনে বিজেপি জয়লাভ করেছিল। সুতরাং এই আসনটি অর্জুন সিংই প্রার্থী হন, যেই প্রার্থী হন না কেন সংখ্যাতত্ত্বের হিসেবে, মনস্তত্ত্বের হিসেবে কিন্তু বিজেপির পক্ষে মোটেই নিরাপদ নয়। এবার আমরা চলে আসব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানেও কিন্তু মাত্র 0.64% ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়েছিল। জিতেছিলেন জাতীয় কংগ্রেসের কিংবদন্তি নেতা আবু বরকত খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবু। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শ্রীরূপা মিত্র চৌধুরীকে পরাস্ত করেছিলেন মাত্র 0.64% ভোটের ব্যবধানে। পরবর্তীতে যে আপনার বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভায় নির্বাচনে আমরা দেখতে পেলাম যে এখানকার যে কটি আসন, তার মধ্যে একটি মাত্র আসন কিন্তু বিজেপি ধরে রাখতে পেরেছে, বাদবাকি সমস্ত আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং জাতীয় কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি। মানিকচকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, ইংলিশ বাজার আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী,
মাথাবাড়ি বিধানসভাটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজাপুর আসনটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী, বৈষ্ণবনগর আসনটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী, ফারাক্কা আসনটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং শামসেরগঞ্জ বিধানসভাটিও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল নিয়েছিল। অর্থাৎ এইখানে কিন্তু এবার জাতীয় কংগ্রেস মাত্র গত নির্বাচনে যেখানে 0.64% ভোটে জয়লাভ করেছিলেন ডালুবাবু, তিনি কিন্তু মোটেই নিরাপদ নয়, বা জাতীয় কংগ্রেস এখানে মোটেও নিরাপদ নয়। এবার আমরা আসবো বালুরঘাট যে আসন, বালুরঘাট সংসদীয় আসন, সেই আসনের হিসেবে এখানে সুকান্ত মজুমদার, আপনারা জানেন সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা আমাদের রাজ্যের, তার জয় কত পার্সেন্ট ভোটে হয়েছিল এটা কিন্তু আমাদের একটা জানা দরকার আছে। তিনি জয় পেয়েছিলেন বালুরঘাট আসন থেকে মাত্র 2.78% ভোটে, 2.78% ভোটে তিনি পরাস্ত করেছিলেন অর্পিতা ঘোষকে। অর্থাৎ অর্পিতা ঘোষ জানেন আপনারা এবছরও প্রার্থী হয়েছেন, তিনি কলকাতায় শহরের প্রার্থী হয়েছেন অর্পিতা ঘোষ। গত বছর ওখানে ছিলেন অর্পিতা ঘোষ, এবছর প্রার্থী বদল হয়েছে। প্রার্থী বদল হয়ে বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং আরএসপি আসনটি বামফ্রন্টের হয়ে লড়বে। বামফ্রন্টের আরএসপি মনোনীত প্রার্থী হচ্ছে জয়দেব সিদ্ধান্ত। আমরা মানে মোটামুটি 3টি দলেরই এখানে পেয়ে গেছি আমরা প্রার্থীর নাম। কিন্তু সুকান্ত মজুমদার এখানে জয়লাভ করার পরেও এখানে যে 7টি আসন আছে বিধানসভার, তার মধ্যে 1, 2, 3টি আসন জয়লাভ করেছিল বিজেপি, বাকি 4টি আসন দখল করেছিল আপনার তৃণমূল কংগ্রেস। ইটাহার আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কুশমান্ডি সংরক্ষিত আসন, এই আসনটি দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কুমারগঞ্জ এই আসনটি দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। বালুরঘাট আসনটি ধরে রাখতে পেরেছিল বিজেপি। তপন সংরক্ষিত আসনটি বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল। গঙ্গারামপুর সংরক্ষিত আসনটি বিজেপি জয়লাভ করেছিল এবং হরিরামপুর আসনটি বিপ্লব মিত্র এবার যিনি প্রার্থী হয়েছেন লোকসভায়, তিনি জয়লাভ করেছিলেন 22,672 ভোটে। অর্থাৎ সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু একেবারে যে সাংঘাতিক রকমভাবে নিরাপদ রয়েছেন এই লোকসভা নির্বাচনে এটা বলা যাবে না। যদিও অন্যান্য প্রার্থীদের থেকে আমাদের আজকের আলোচনার যে প্যানেল, সেই প্যানেলে যে কজন প্রার্থী সম্পর্কে আলোচনা করছি, সেখানে কিন্তু 2.78% ভোট ছিল তার অতিরিক্ত পাওনা, যেখানে তিনি জয়লাভ করেছিলেন। সুতরাং সুকান্ত মজুমদারকে যদি এবারও বালুরঘাট লোকসভা আসন থেকে জিততে হয় তাহলে কিন্তু আরও অনেক পরিশ্রম করতে হবে। কী কী পরিশ্রম করতে হবে আমরা অবশ্যই আলোচনা শেষে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। এবং সব শেষে যে আসনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা মালদা উত্তর। এই আসনটি বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু যথেষ্ট ভালো মার্জিনে, মানে যথেষ্ট ভালো মানে 6.22% ভোটের ব্যবধানে এই আসনটি জয়লাভ করেছিলেন কে? খগেন মুর্মু। এবার খগেন মুর্মুকেই বিজেপি প্রার্থী হিসেবে রেখে দিয়েছেন। এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সদ্য প্রাক্তন একজন আইপিএস অফিসার। এখানে কিন্তু আমরা এখনও মালদা উত্তরে আমরা এখনও বামফ্রন্টের প্রার্থী তালিকায় কোনো নাম পাইনি। সুতরাং এইখানে 84,288 ভোটে তিনি জয়লাভ করেছিলেন। এই আসনটি 6.22 মানে 7.7%-এর নিচে। সুতরাং এই আসনটিতে বিজেপি প্রার্থী খানিকটা হলেও স্বস্তিতে থাকবেন যদি বিধানসভা নির্বাচনের ফলাফলটা আমরা দেখতে পাই। বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবিবপুর এই আসনটি জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। গাজল এটিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছিলেন এবং মালদা সংরক্ষিত আসনটি ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছিলেন। বাকি 4টি আসন রতুয়া, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল, এই 4টি আসন কিন্তু দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এই সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়ালো যে আমরা যে আসনগুলোর কথা বললাম, অর্থাৎ মালদা দক্ষিণ, মালদা উত্তর, আরামবাগ, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর, ব্যারাকপুর এবং বালুরঘাট,
সেখানে কিন্তু গতবারের যারা জয়ী প্রার্থী ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের হতে পারেন, তিনি কংগ্রেসের হতে পারেন, বা তিনি ভারতীয় জনতা পার্টির হতে পারেন, কিন্তু এদের যে জয়ের যে পার্সেন্টেজটা সেটা কোথাও 1%-এরও কম, কোথাও বা 6-7 মানে 7%-এর কম, 6%-এর বেশি। সুতরাং আমাদের যে আলোচনার বিষয়, অর্থাৎ এবছর যে একটা অভূতপূর্ব আবহে নির্বাচন হচ্ছে, অর্থাৎ একটা সাংঘাতিকভাবে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি হয়েছে আমাদের সারা দেশ জুড়ে, তার থেকে পশ্চিমবঙ্গ বাইরে নয়। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় যে সংশোধিত নাগরিকত্ব আইন, কতটা এটা জারি সম্ভব হবে বা কতটা এটা কার্যকর হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে, কারণ একাধিক মামলা এটার এই আইনের বিরুদ্ধে আমাদের সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। সেই শুনানি এখনও শুরু হয়নি, 2-1 দিনের মধ্যে শুরু হবে। যাই হোক, কিন্তু তার যে একটা প্রভাব পড়তে চলেছে এই ভোটে সেটা কিন্তু নিশ্চিত। অর্থাৎ যেভাবে মানে ধর্মীয়ভাবে ভোটারদের ভাগ করার চেষ্টা হচ্ছে, তার প্রভাব এই ভোটে পড়তেই পারে। পাশাপাশি পড়তে পারে একটা মারাত্মক প্রভাব, সেটা হচ্ছে আমাদের যে কর্মহীনতার প্রশ্ন, অর্থাৎ কর্মসংস্থানের প্রশ্ন। আমরা দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে আমরা দেখছি যে কলকাতার রাজপথে হাজার হাজার শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থী তারা বসে রয়েছেন চাকরির দাবিতে। আদালতে মামলা চলছে, এবার কেউ চাকরি যদি পান, আবার তার মানে বিরুদ্ধ দল বলবো না, আরেক দল দাবি করছেন তারাও চাকরি পেতে পারেন। সব মিলিয়ে চাকরির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা অত্যন্ত খারাপ। অর্থাৎ ছেলে মেয়েদের সামনে কর্মসংস্থানের কোনো প্রশ্ন নেই। সেক্ষেত্রে কিন্তু এটা লোকসভা নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে, এই কারণে যে সারা দেশ জুড়ে, আমাদের শুধু পশ্চিমবঙ্গের ধর্মতলায় কজন ছেলে মেয়ে বসে আছে এটা দেখলে কিন্তু হবে না। আমাদের তাকিয়ে থাকতে হবে যে সারা ভারতবর্ষে কিন্তু ক্রমশভাবে চাকরির সম্ভাবনা কমে আসছে। চাকরির সম্ভাবনা কমে আসছে। কেন্দ্রীয় যে নীতি, কেন্দ্রীয় যে শ্রম আইন বা শ্রম কোড, সেই শ্রম কোড অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের সুযোগ কমছে এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা কমছে। কেন্দ্রীয় সরকারি পদগুলো সমস্ত খালি এবং সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে নিয়োগের পরিবর্তে বিলোপ করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে। এর একটা প্রভাব কিন্তু আসা উচিত, আমার মনে হয় আসা উচিত বা আসবে আগামী লোকসভা নির্বাচনে। সর্বশেষ যে ইলেকটোরাল বন্ড, যেটা নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল হচ্ছে, ভারতবর্ষের রাজনীতি উত্তাল হচ্ছে, সেই ইলেকটোরাল বন্ড তা নিয়েও অবশ্যই আলোচনা হবে, তা নিয়েও নিশ্চয়ই চর্চা হবে এই বাকি কদিন, এবং তারও একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে এই নির্বাচনে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে আগামী নির্বাচনে ঠিক কী ফলাফল হতে পারে, কী ফলাফল হতে চলেছে, এটা কোনোভাবেই শুধুমাত্র এই অঙ্কের হিসেব দিয়ে, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ করে পার্সেন্টেজ কষে আমরা বলতে পারি না। যদি আমি বলার চেষ্টা করি, আমি বলার চেষ্টা করি যে এই যে আমি 7টি আসন নিয়ে আলোচনা করলাম, এই 7টি আসনে আমি যা বললাম সেই ফলাফলটা একেবারে সিদ্ধান্ত হয়ে যাবে, তাহলে আমার চাইতে বড় মূর্খ বোধহয় পৃথিবীতে আর কেউ জন্মায়নি। যেভাবে চেষ্টা চলছে এটা প্রতিষ্ঠিত করার, যে বিভিন্ন কর্পোরেট চ্যানেলগুলো যেভাবে বলে দিচ্ছে নির্বাচনের এত আগেই যে এতগুলো আসন অমুক দল পেতে পারে, এতগুলো আসন তমুক দল পেতে পারে, কিন্তু নির্বাচনের ঠিক কতটা আসন কে কোন দল পেতে পারে তা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলো 1977 সালের নির্বাচন, আমাদের দেখিয়ে দিয়ে গেছিল পরবর্তী সময় একাধিক নির্বাচন, যেখানে কিন্তু কেউ ভাবতে পারেনি সেই নির্বাচনগুলোর ফলাফল সেরকমতর হতে পারে, অর্থাৎ যেরকমটা ভাবা হয়েছিল তার উল্টো ফলাফল হয়েছিল। সুতরাং এবছরও যে সেরকম কিছু হবে না সেটা এক্ষুনি দাঁড়িয়ে বলে ফেলাটা খুব কঠিন। তবে আমরা যে আলোচনাটা করলাম সম্পূর্ণ সংখ্যাতত্ত্বের উপর দাঁড়িয়ে করলাম, মানুষের মনস্তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা বাকি রইল। মানুষের মনস্তত্ত্বের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ কাজ করবে যে ব্যাপক দুর্নীতি, আমরা এর আগে অনেক শুনেছি ব্যাপক দুর্নীতি, আমরা শুনেছি বফুর্স কেলেঙ্কারি, আমরা শুনেছি অমুক কেলেঙ্কারি তমুক কেলেঙ্কারি, চোখের সামনে কোনো মন্ত্রীর বাড়ির থেকে বা মন্ত্রীর আশ্রিত কোনো মানুষের বাড়ির থেকে টাকা উদ্ধার হতে আমরা কখনো দেখিনি। এই জিনিসগুলো আমাদের উপর প্রভাব ফেলবে এই বেকার ছেলে মেয়েদের যে চাকরির জন্য আন্দোলন, অথবা সারা দেশে যে মূল্যবৃদ্ধি,
সেটা আমার আপনার প্রত্যেকের ঘরে সমানভাবে সত্যি। এই সব কিছু যে প্রভাব পড়বে, এটা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের ওপর, তার উপরেই কিন্তু নির্ভর করবে আগামী নির্বাচনে, 2024-এর নির্বাচনে কোন দল শেষ পর্যন্ত স্থায়ীভাবে সরকার গঠন করবে। আর স্থায়ী সরকার গঠন, এই স্লোগানটা কিন্তু আদৌ ভারতীয় জনতা পার্টির নয়। এই স্থায়ী সরকারের স্লোগান 77 সালের পরে কিন্তু সৃষ্টি করেছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী স্লোগানটাকেই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি স্থায়ী সরকারের স্লোগানে রূপান্তরিত করেছে, যেটি ইন্দিরা গান্ধী স্লোগান। সুতরাং আমরা অবশ্যই সমস্ত আসন নিয়ে এরকম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, চেষ্টা করব প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবার পরে এই আলোচনাগুলোকে আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে নিয়ে আসার। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের পথ চলা তো এখানেই শেষ নয়। সুতরাং আপনি সবাই মিলে আগামী দিনে 7 নিউজ নেটওয়ার্কটিকে আরও বড় করে তুলব, এই ভরসা রেখে আজকে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।